কি রে, এইভাবে বৃষ্টির এসিটা গায়ে কেন লাগাচ্ছিস? এই তো গোসল করে এলি। আচ্ছা মা, এই বৃষ্টি কি আর থামবে না? রোজ রোজ বৃষ্টি হয়, ঘাটে পুকুরে পানি জমে, নদীতে পানি বাড়ে, আর আমরাও বাইরে খেলতে যেতে পারি না। বাবা রোজ রোজ এই ঝড় জলে ভিজে কাজ করে বাড়ি ফিরে। জানি না রে মা, কবে যে এই বৃষ্টি থামবে। এইদিকে বৃষ্টির পানির কারণে ঘরের চালটাও ক্ষয় হয়ে ফুটো হয়ে গেছে। কিন্তু কিন্তু কি মা, বাবাকে বলো না চালটা ঠিক করে দিতে। ঘরের ভেতরেও যে পানি পড়ে। নতুন চাল করতে অনেক পয়সা লাগবে রে, অত পয়সাও তো নেই। তবে ভয় হচ্ছে, যদি বন্যা হয়। কালু ভাই, তোমাদের কাজ হলো? চলো তবে বাড়ি ফিরি। দাঁড়াও ভাই, এইগুলা বস্তায় ভরে নেই। মানিক ভাই, তোমারও হলো নাকি? হ্যাঁ রে, তোর জন্য অপেক্ষা করছি রে। নে, তাড়াতাড়ি কাজ শেষ কর। এ কি, কারখানার ভেতর থেকে তো টেরই পাওয়া যায় না যে বাইরে বৃষ্টি হচ্ছে। মেশিনের শব্দের কারণে বোঝাই যায় না রে। কি আর করার, ছাতা তো আমরা কেউই আনিনি। বৃষ্টিতে ভিজেই যেতে হবে। চলো চলো, পা চালিয়ে চলো। ও, যা বৃষ্টি হচ্ছে এবার, বন্যা হবে নিশ্চিত। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। রোজই যে হারে বৃষ্টি হচ্ছে, এতে তো পানি আরো বেড়ে যাচ্ছে। যদি বন্যা হয় তাহলে কি হবে গ্রামবাসীর? মোড়লের সাথে নিয়ে কথা বলা জরুরি। তিনি যদি কোনো প্রতিকার দিতে পারেন আর কি। কি গো, এই বৃষ্টিতে ঘরে না গিয়ে এখানে এভাবে বসে আছো কেন গো? আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম বাবা। বাবা দেখো না, ঘরের চালটা ফুটো হয়ে গেছে, আর সেখান থেকে পানি ঢুকছে ঘরের ভেতর। হ্যাঁ গো, চালটা ঠিক না করালে যে থাকাই যাবে না। যেভাবেই হোক ঘরের চালটা সারাও, না হয় বৃষ্টিতে কষ্ট করতে হবে। কি করে ঠিক করি বলো তো? চাল ঠিক করার মতো তো পয়সা নেই আমার কাছে। কিন্তু এভাবে কিছুতেই ঘরে থাকা যায় না গো। আবার এই দিকে যা ভাব, মনে হচ্ছে বন্যা হবে। কি করি এখন বলো? আচ্ছা, এক কাজ করো, বড় কোনো পলি থাকলে দাও দেখিনি। আপাতত সেইটা দিয়ে ঠিক করে দিচ্ছি আমি। হে, কি হলো গো? এইদিকে দেখেছো, উঠোনে যে পানি উঠেছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। এই তো আমার হয়ে এলো। রতন ভাই, রতন ভাই, সর্বনাশ হয়ে গেছে। রতন ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হলো ভাই, কাঁদছো কেন? কারখানায় আগুন লাগছে রতন ভাই, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হে, কি সর্বনাশী কাণ্ড! হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করে কালু ভাইয়ের সাথে যাও। কি করে হলো এসব? চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তোলা খুবই বিপজ্জনক, তা আজই বুঝলাম। সামান্য একটু আগুনের কারণে পুরো কারখানাই পুড়ে গেল। গ্রাম থেকে অনেক দূরে হওয়ায় আমাদের কোনো ক্ষতি হয়নি। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের যে আর কোনো কিছু করার নেই। আমাদের একমাত্র ভরসা ছিল এই কারখানা। জানি না কি হবে আমাদের, তবে ওপরওয়ালার কাছে শুক্রিয়া যে তিনি কারো কোনো ক্ষতি করেননি। একবার ভাবো, কারখানার ভেতরে যদি কেউ থাকতো। হ্যাঁ, তা তো অবশ্য ঠিকই বলেছ। তবে আবার খুব চিন্তা হচ্ছে, সামনের দিনগুলো আমরা কিভাবে পার করব। তোমাদের ভালো বাড়ি আছে, কিন্তু আমার তো নেই। একটা চালা ঘর, তাও চালটা নষ্ট হয়ে যাচ্ছে। এই দিকে পানি ক্রমাগতই বেড়ে চলেছে। কাল আমরা মোড়লের কাছে যাব এ বিষয় নিয়ে কথা বলতে, কেমন? তোমাদের কথা তো বুঝলাম, তবে আমি এর কি প্রতিকার দিতে পারি বলো দেখিনি। মোড়ল সাহেব, পানি যে হারে বাড়ছে তাতে দু একদিনের মধ্যেই ঘরে পানি উঠবে। তখন আমরা কোথায় আশ্রয় নেব বলুন? তোমরা সবাই আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখো। শুকনো খাবার, খাবার পানি, প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু নিয়ে উঁচু স্থানে রাখো। যেমন ধরো, মানিক, তোমার বাড়ির ছাদ আছে, সেখানে তুমি এই সব রাখতে পারো। হ্যাঁ মোড়ল মশাই,
বুদ্ধিটা আপনি ভালো দিয়েছেন, আমরা তবে তাই করি। কিন্তু বাবা, আমাদের তো চালা ঘর, আমাদের তো দালান বাড়ি নেই যে ছাদে থাকবো। এদিকে পানি অনেকটাই বেড়ে গেছে। হ্যাঁ গো, কি করব কি তবে? আমরা কি জলে ডুবে মরবো? না 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 না, কেন হবে? মানিক ভাই আছে না, তার সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা করে নেব। তিনি নিশ্চয়ই আমাদের থাকার কোনো ব্যবস্থা করে দেবেন গো। তাহলে চলো না, একবার মানিক ভাইদের বাড়ি যাই, গিয়ে কথা বলো। হ্যাঁ, তাই করি, চলো। মানিক ভাই, মানিক ভাই, এ কি তোমরা আমার বাড়িতে? কি ব্যাপার বলো? আরে কালু এখানে আছে দেখছি। যাক, ভালোই হলো। মানিক ভাই, আমাদের সাহায্য করো। বলছিলাম কি, আমাদের তো আর উঁচু জায়গা নেই, তাই যদি আমাদেরকে তোমার বাড়িতে একটু আশ্রয় দিতে। না না বাপু, তা হবে না। আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। দেখছেন না কালু ভাইরা এসেছে, তাদের জিনিসপত্র আমাদের এখানে। ভাবি, আশ্রয় না দিলে যে খুব বিপদ হয়ে যাবে। কোনোভাবে একটু ব্যবস্থা করে দিন না ভাবি। ছোট্ট মেয়েটাকে নিয়ে তাহলে কি করব বলুন? সে বাপু আমাদের ব্যাপার নয়, আমরা কোনো সাহায্যই করতে পারবো না। হ্যাঁ রতন, একটা বাড়িতে এত মানুষ থাকা যায় নাকি বলতো? আর আমাদের বাড়ি তো আর বড় না রে। হ্যাঁ রতন ভাই, মানিক ভাই ঠিকই বলছে। আমরা এখানে আশ্রয় নেওয়ার কথা আগেই জানিয়ে দিছিলাম, তাই আমরা আগেই চলে এসেছি। তোমরা এখন আসতে পারো। ওমা, মা, তুমি কাঁদছো কেন? ওনারা আমাদের সাহায্য করেনি তো কি হয়েছে? চলো আমরা মোড়লের বাড়িতে যাই। মোরল আমাদের কোনোদিনও সাহায্য করবে না। গতকাল গিয়েছিলাম সাহায্য চাইতে, অনেক কথা শুনিয়েছে। আমাদেরকেই কিছু একটা করতে হবে। কি করবে তুমি? এই দিকে পানি যে খুব তাড়াতাড়ি বাড়ছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি আসছি। তোমরা ঘর থেকে দড়ি বের করে রাখো, কেমন? তুমি কোথায় যাচ্ছ বাবা? যেখানেই যাও তাড়াতাড়ি চলে এসো। আমার কিন্তু খুব ভয় করছে। ভয় করিস না, আমি আসছি রে। বাবা, ও বাবা, এত কলা গাছ কেটে এনেছো যে? এই কলা গাছ দিয়ে এখন তুমি কি করবে বাবা? একদিকে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি কিনা কলা গাছ কেটে এনেছো। কি গো, তোমার মাথা টাথা গেল নাকি? না গো না, পানি কি হারে বেড়েছে দেখেছো? আর একটু হলেই ঘরে ঢুকবে। এবার আমি এই কলা গাছগুলো নিয়ে কলা গাছে বড় একটা ভেলা বানাবো, আর সাথে চলাফেরার জন্য ছোট একটা ভেলা। বাবা, ভেলা দিয়ে কি হবে? আমরা ভেলা দিয়ে কি করব বাবা? মারে, যে হারে পানি বাড়ছে, আমাদের ঘর খুব সহজেই ডুবে যাবে রে। তাই এই ভেলার ওপরে আমরা আশ্রয় নিতে পারবো রে। আমরা ভেলার ওপর ভালোভাবে আশ্রয় নিতে পারবো তো? হ্যাঁ, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি একদম ঘরের মতো করে ভেলার ওপরে একটা আশ্রয় তৈরি করব। এতে যতই পানি বাড়ুক না কেন, আমরা জলের ওপর অনায়াসে ভেসে থাকতে পারবো গো। বাবা, তুমি তাহলে তাড়াতাড়ি ভেলা বানাও। মমতা, তুমি তাড়াতাড়ি করে সব জিনিসপত্র গুছিয়ে ভেলার ওপর ছাউনিতে রেখে দাও। হ্যাঁ, এই তো রাখছি। মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, বিছানার ওপর পানি উঠলো বলে। তুমি সবকিছু নিয়ে ভেলায় রাখো, আমি মেয়েকে ডাকছি। মা লিমা, লিমা, মা ওঠ, ঘর ডুবলো বলে, মারে। বাবা, এবার আমাদের কি হবে? আমরা আমরা এখন কি করব বাবা? কাঁদিস না রে মা, কাঁদিস না। যা, মায়ের সাথে ভেলার ওপরে গিয়ে বস, যা। মমতা প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে ভেলার ওপর উঠে বসে। লিমা ও রতনও সাথে যায়। এভাবেই কেটে যায় কয়েকদিন। কিন্তু ধীরে ধীরে শুরু হলো বন্যার ভয়াবহতা। বন্যায় পানি এবার বাড়ির চাল ছুঁয়েছে। ও মানিক ভাই, এবার তাহলে আমাদের কি হইব গো? এইদিকে যে ছাদ ডুবতে বসলো। আমার যে বড্ড ভয় করছে গো, আমাদের তো আশ্রয় নেবার আর কোনো জায়গাও নেই।
যাকে আমরা সাহায্য করব না বলে তাড়িয়ে দিয়েছিলাম, সে তার বুদ্ধির জোরে বন্যায় সুরক্ষিত আছে। আহ, আমরা পড়ে গেলাম বিপাকে। আবার দেখো, কয়েকজনকে আশ্রয়ও দিয়েছে। হ্যাঁ গো, কতজনকে আবার সাহায্যও করেছে। আমরা কি তার কাছে সাহায্য চাইবো? না না, তা কি করে হয়? আমরা তো সেই দিন অনেক অপমান করছিলাম ওরে। কালু ঠিক বলেছে। কোন মুখে ওর সাহায্য চাইবো বলো? বলছিলাম কি, গ্রামের অনেকেই তো এখন ঠিকমতো খাবার পাচ্ছে না। যদি কিছু সবজি, চাল, ডাল এসবের ব্যবস্থা করা যেত, তাহলে আমি খিচুড়ি রেঁধে সবাইকে দিতে পারতাম। রতন ভাই, আমার কাছে অল্প কিছু চাল আছে, এই যে নিন। জানি না কি মনে করে সাথে নিয়ে এসেছিলাম। নেহাত আপনারা আশ্রয় দিয়েছিলেন। এইটুকু চালে যে কিছুই হবে না বোন, আরও প্রয়োজন। রতন ভাই, আপনি একবার মোড়লের বাড়ি যান। তার বাড়ি 3 তলা। সেখানে নিশ্চয়ই খাবার মজুত করা আছে। তাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। হ্যাঁ, তুমি বরং তাই করো, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। সবাই ঠিকঠাক ভাবে আছে তো রতন? হ্যাঁ মোড়ল মশাই, তবে খাবারের খুব সংকট দেখা দিয়েছে। কিছু চাল ডাল সাথে হলুদ মরিচ সবকিছুর ব্যবস্থা করে দিলে খুব উপকার হতো মোড়ল মশাই। সেগুলো নিয়ে কি করবি রে? কোথায় রাঁধবি এসব? গ্রামে তো শুধুমাত্র আমার বাড়িটাই বড়। আমার আত্মীয় স্বজনরা আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। বাড়ি একদম ভরপুর। আর গ্রামে তো এত বড় বাড়ি আর কারো নেই। হয়তো বাকিদের বাড়িও ডুবতে বসেছে। সে ব্যবস্থা আমাদের কাছে আছে। আপনি শুধু এগুলোর ব্যবস্থা আমাদেরকে করে দিন। আমরা ভেলার বাড়িতে অনেকেই আশ্রয় নিয়েছি। আর আমরা যখন ভেলার জিনিসপত্র উঠিয়েছিলাম, সেখানে কিছু শুকনো কাঠ আর তার সাথে চুলাও নিয়ে গিয়েছিলাম। খুব ভালো করেছিস। আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই নে, সাবধানে থাকিস তোরা, কেমন? আমার খুব খিদে পেয়েছে মা, দেখো না কে যেন কি রান্না করছি। শুকনো খাবার যা ছিল সবই তো শেষ। কি খেতে দিই তোকে? মা, লিমাদের কাছ থেকে আমায় রান্না করা খাবার এনে দাও না। চুপ কর, ওরা কখনোই আমাদের সাহায্য করবে না। আমরা তো ওদের সাহায্য করিনি, ওরা আমাদের সাহায্য করবে? পানি বাড়ছে, আশ্রয়ের কি হবে সে চিন্তায় বাঁচি না, আর ওরা পড়েছে খাওয়া নিয়ে। মানিক ভাই, ও ছোট মানুষ, ওর কি আর পেটে সয়? দেখেন দেখেন, রতনরা সবাইরে খাইতে দিতেছে, দেখেন দেখেন। হোগো, বলছিলাম কি, আমরা তো খাওয়ার ব্যবস্থা করেছি, এখনো অনেক খিচুড়ি বেঁচেছে। বলছিলাম ছাদের ওপর মানিক ভাইরা আছে, তাদেরকে যদি দিয়ে আসতে। মা, ওরা আমাদের সাথে অন্যায় করেছে, তুমি ওদের কেন খাবার দিতে চাইছো? লিমা ঠিক বলেছে, ওরা তো আমাদের বিপদে পাশে ছিল না। কথায় আছে, সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন। ওরা আমাদের আশ্রয় না দিয়ে ভালোই করেছে। ওদের সাথে থাকলে হয়তো আমাদেরও একই হাল হতো। আমরা যেভাবে আছি ভালোই আছি, আর ওরা আমাদের সাহায্য করেনি বলে আমরাও করব না? তা ঠিক। আচ্ছা দাও, তোমরা এখানেই থাকো, আমি ভেলা দিয়ে খাবার দিয়ে আসি। ওই দেখো, রতন ভাই আমাদের দিকেই আসছে। মানিক ভাই, আমরা একটু খাবারের আয়োজন করেছিলাম সবার জন্য। হাঁড়িতে যা আছে এতে আপনাদের সকলের হয়ে যাবে। তুমি আমাদের খাবার দিয়ে সাহায্য করছো রতন? সাহায্য কেন বলছেন ভাই? এ তো আমাদের একে অপরের প্রতি দায়িত্ব। আমাদের তুমি ক্ষমা করে দাও রতন ভাই, ক্ষমা করে দাও। ছি 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 ছি, এসব কথা বলো না, আমি কিছু মনে রাখিনি। আমাদের উচিত বিপদে একে অপরের সাহায্য করা। নাও দেখি এসব খাবার। ছোট্ট মেয়েটার বোধহয় খিদে লেগেছে। হ্যাঁ কাকা, আমার খুব খিদে পেয়েছে। মাকে বলেছিলাম তোমাদের থেকে খাবার এনে দিতে, কিন্তু মা বলল তোমরা দেবে না, কারণ আমরা তোমাদের সাহায্য করিনি। না রে না,
একবার ডাক দিলেই তোর কাকা আরো আগে দিয়ে যেত রে। নে, এখন খেয়ে নে, আমি চলি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এখন আমরা কি করব? কোথায় আশ্রয় নেব? রতন ভাইকে ডাক দাও না, তিনি নিশ্চয়ই সাহায্য করবে। তোমাকে বোধহয় ডাকছে, যাও ওদেরকে এখানে নিয়ে এসো, না হলে যে ওরা ডুবে মরে যাবে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আসছি ভাই। তোমাকে কিভাবে যে ধন্যবাদ দেব রতন। রতন ভাই, আজ তুমি না থাকলে আমাগোর সর্বনাশ হয়ে যেত। ভাবি, রতন ভাই, আমাদের ক্ষমা করে দিন। আপনাদের সাথে এত অন্যায় করেও আপনারা আমাদের সাহায্য করলেন। এইসব কথা ভুলে যান ভাবি, আমরা একে অপরের জন্যই। এখন শুধু দোয়া করুন যেন বন্যার পানি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার মন বলছে খুব তাড়াতাড়ি বন্যার পানি কমে যাবে, তাই যেন হয় ভাবি। দিনের পর দিন এভাবেই কাটতে থাকে তাদের। বন্যার পানিতে ভাসতে থাকে তাদের পরিবার। তবে এবার ধীরে ধীরে বন্যার পানি শুকিয়ে যাচ্ছে, আর অল্প কিছুদিনের মধ্যেই সব পানি শুকিয়ে যায়। কিন্তু সবার ঘর বাড়ি আর আস্ত নেই, শুধুমাত্র দালান বাড়ি ছাড়া। রতনের বাড়ি যেন মাটির সাথে মিশে গেছে। হে ওপরালা, এ তুমি কেমন পরীক্ষা নিলে? বাবা মা, আমরা এখন কোথায় থাকবো? আমাদের যে কোনো ঘরই নেই। জানি না রে মা, একটা ঘর বানানোর মতো সাধ্যও তো আমাদের নেই। কেন এত গরিব বানালে আমাদেরকে? কেন এত গরিব বানালে ওপরালা? বন্যা থেকে মুক্তি দিলে ঠিকই, কিন্তু থাকার জায়গাটাও যে কেড়ে নিলে। কেদো না রতন, কাঁদলেই কি সব ঠিক হবে? কিভাবে এর সমাধান করা যায় তাই নিয়ে ভাবো। ভেবে আর কি করব ভাই, আমার কাছে যে ঘর বানানোর পয়সা নেই। বন্যা আমাদের সবকিছু কেড়ে নিল। কাঁদবেন না ভাবি, আমরা তো আছি। আমরা সাহায্য করব আপনাদের ঘর বানাতে। মানে, মানিক ভাই কি বলছেন? মানিক ভাই একদম ঠিক বলছে। এই বন্যায় তোমরা আমাগোর জীবন বাঁচাইলা, আর আমরা তোমাগোর এইটুকুনো সাহায্য করতে পারবো না। আমরা গ্রামবাসীরা ঠিক করছি, তোমাগোর ঘর বানানোর যাবতীয় খরচ আমরা গ্রামবাসীরা মিল্লা দিমু। সত্যি বলছেন ভাই? একদম সত্যি। এই বন্যায় যেখানে আমরা নিজেদের প্রাণ হারাতে বসেছিলাম, সেখানে আপনারা আমাদের খাবার ও আশ্রয় দিয়েছেন। তাই পুরো গ্রাম কৃতজ্ঞতা স্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের এই উপকার আমি সারা জীবন মনে রাখবো ভাই, সারা জীবন মনে রাখবো। আর কতকাল এমন থাকবো বলো তো? আমাদের সংসারে কি আর কখনোই উন্নতি হবে না? তোমাকে আর কি বলবো বলো, আমিও তো তোমার পাশাপাশি কাজের কত চেষ্টা করছি। তুমি চেষ্টা করছো সেটা তো আমি জানি, কিন্তু আমি ঘরের কর্তা হয়েও সংসারের উন্নতি ফিরিয়ে আনতে পারছি না। এটা তো আমার জন্য লজ্জার বিষয়। কোনো কিছুতেই লজ্জা পেয়ে লাভ নেই, সংসার তো আমাদের দুজনেরই। তোমার যদি সংসার চালাতে কষ্ট হয়, আমি কি তোমায় সাহায্য করতে পারবো না? এতে আবার লজ্জা পাওয়ার কি আছে? কিন্তু আমি তো কোনো দিক থেকে আয় করতে পারছি না। এক্ষেত্রে আমার তো লজ্জা পাওয়ারই কথা। আমার হাতে তো কিছুই করার নেই। গিন্নি, এভাবে আর কতদিন থাকা যায়? আমিও সেটাই ভাবছি, কাজবাজ না থাকলে সংসার চলবে কি করে? ঘরে খাওয়ার জন্য একটা দানা পানিও নেই, পয়সাও নেই যে খাবার কিছু এনে খাবো। ভগবান যে কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাদের কষ্ট দিয়ে কি লাভ? ওভাবে বলতে হয়? ভগবান যাদের ভালোবাসেন তাদের এরকম পরিস্থিতির মধ্যে ফেলে পরীক্ষা করে থাকেন। এই নিয়ে তুমি অত ভেবো না, আমাদেরও ভালো দিন আসবে দেখো। দেখি চেষ্টা করে কোনো কিছু করতে পারি কিনা। চাষবাস করার ইচ্ছা আছে, দেখি চাষ করতে পারি কিনা কিছু। এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। যদি চাষ করতে চাও তাহলে এমন কিছু চাষ করবে যাতে ভালো মুনাফা পাওয়া যায়। দেখি সবার সাথে আলোচনা করে কি সিদ্ধান্ত নেওয়া যায়। তবে এবার কিছু একটা চাষ করেই ছাড়বো। কাজ বাদ ছেড়ে এবার ব্যবসায় মন দিতে হবে। বাবা সজল, তোর সাথে আমার কিছু কথা ছিল রে বাবা।
হ্যাঁ বাবা, বলো কি বলবে? আমার আবার একটু বাইরে যেতে হবে। এত তাড়া কিসের তোর? বাইরে বের হয়ে কোথায় যাবি? ওই যে উত্তর দিকের জমিগুলো একটু দেখতে যাব। বলো কি বলবে তুমি? বাহ, জমি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিস। আমিও তো তোকে এটাই বলবো ভাবছিলাম। দেখ, আমি তো প্রায় বুড়ো হয়ে গেছি। এখন গ্রামের সমস্ত দায়িত্ব আমি তো আর নিতে পারছি না। তাই আমি ভাবছি যে আমার মোড়লের পদে আমি তোকে বসাবো, কি বলিস? বাবা, মোড়লের পদে তুমি আপাতত থাকো। তুমি না থাকলে এই গ্রামের যোগ্য কেউ একজন মোড়লের পদে বসবে, কিন্তু আমি বসতে পারবো না। না, আমার দ্বারা ওগুলো হবে না। কেন তোর দ্বারা এসব হবে না কেন? তোকে আমি শিক্ষিত করেছি। শিক্ষিত করেছো বলে কি মোড়লের পদে বসতে হবে নাকি? আমার এসবের প্রতি আগ্রহ নেই। আমি তোমার জমিতে চাষবাস করতে চাই। তোকে আমি শিক্ষিত করেছি চাষবাস করার জন্য। তুই গ্রামের মোড়লের পদে বসবি। গ্রামের সবাই তোকে সম্মান করবে। আর যদি তুই না চাস তাহলে শহরে গিয়ে চাকরি কর, যা। আমি চাকরিও করতে চাই না, আর তোমার মোড়লের পদেও বসতে চাই না। আমি চাষবাস করতে চাই। শিক্ষিত হয়েছি বলে কি চাষবাস করা যাবে না নাকি? আমি শিক্ষিত হয়েছি, তাই আরো ভালোভাবে চাষ করতে পারবো। আমি ব্যবসা করতে চাই। তুই আমার ওপরে কোনো কথা বলবি না। তোর ভালো মন্দ আমি খুব ভালোভাবেই বুঝি, তাই আমি যা বলবো তাই হবে। দেখো বাবা, জীবনটা আমার। আমি যা করব তা ভালোর জন্যই করব। অবশ্যই তুমি আমার ভালোর জন্য কাজ করো, কিন্তু এটা আমার মনের বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে। তুমি আমাকে জোর করো না। আমি কখনোই তোমার মোড়লের পদে বসবো না, বসবো না, বসবো না। তার থেকে তুমি গ্রামের মানুষদের ভালো করার জন্য কিছু করো না। কিরে সিধু, তোর আবার কি হলো? মন খারাপ করে কোথায় যাচ্ছিস? আর বলিস না রে ভাই, যে যন্ত্রণায় আছি তাতে মন খারাপ না করে কোনো উপায় আছে নাকি? কেন রে, কি হয়েছে? সাংসারিক অশান্তি নাকি? তা আমাকে দেখ, আমি ভালো আছি। দিব্যি চলে যাচ্ছে আমার, দিব্যি ঘুরছি। আরে না, সাংসারিক অশান্তি হবে কেন? আমি একটু চাপের মধ্যে আছি, বুঝলি। আমি যে কাজটা করতাম সেই কাজটা আমার চলে গেছে। এখন সংসারে আর্থিক সংকট বেড়েই চলেছে রে। আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কি বলিস? কোনো কাজই এখন তুই করছিস না? তাহলে তোর সংসার কিভাবে চলছে রে? আমি তো সেটা নিয়ে মন খারাপ করে আছি। তুই কি কাজ বাজ করতে চাস? তাহলে আমি বাবার কাছে বলে তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। আপাতত কাজ করার মন মানসিকতা নেই। আমি চাইছি একটু চাষবাস করতে। আরে ভাই, আয় আয়, আমার বুকে আয়। আমিও তো সেই একই কথা ভাবছি রে। আমিও তো এবার চাষবাসে মন দেব। যদিও বাবা অনেক করে বলেছিলেন গ্রামের মোড়ল হতে, কিন্তু আমি কোনোভাবেই রাজি হচ্ছি না। কারণ ওসবের প্রতি আমার আগ্রহ নেই, বুঝলি। আমি চাষবাস করতে চাই, চাষবাস। তাহলে তো ভালোই হলো। তা কি চাষ করবি এবার? আমার মাথায় একটা পরিকল্পনা আছে। ভালো মুনাফা আয় করার জন্য আমি এবার শীতকালীন ফল চাষ করতে পারি। তা তুই কি চাষ করবি? আমিও তো সেটাই ভাবছি, কি চাষ করব। কিন্তু শীতকাল আসতে এখনো অনেক দেরি। ততদিন কি করা যায় বলতো? দেখ ভাই, তুই আমার ছোটবেলার বন্ধু। বলতে পারিস বন্ধু কম ভাই বেশি। তোকে আমি খারাপ উপদেশ দেব না। তবে যদি উপদেশ নিতেই চাস, আমি তোকে একটা ভালো উপদেশ দিতে পারি। অবশ্যই দিবি। আমি তো এখনো ঠিকই করতে পারলাম না আমি কি চাষ করব। আমিও তো পরামর্শের জন্য ঘুরে বেড়াচ্ছি। তাহলে শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি শহরে গিয়ে ভালো জাতের তরমুজের বীজ নিয়ে আসব। তারপর শীতকাল আসার আগেই আমি আমাদের জমিতে ভালোভাবে যত্ন করে তরমুজের চাষ করব, যেন শীতকাল পড়তে পড়তেই সবাই তরমুজ খেতে পারে। তাহলে আমার ব্যবসাটাও ভালো হবে। এটা কি আসলেই সম্ভব নাকি? শীতকাল ছাড়া শীতকালীন ফল কিভাবে চাষ করব? সম্ভব রে, সম্ভব, সম্ভব, সবই সম্ভব। আজকালকার দিনে সবই সম্ভব। সবকিছুর ব্যবস্থা আমি করব, যদি তুই রাজি থাকিস। তাহলে তোকে আমি ব্যবস্থা করে দিতে পারি। রাজি আছিস? তাহলে তুই তাই কর। তোর ওপর ভরসা করে আমি তোর পরামর্শটা গ্রহণ করছি রে। বোঝার চেষ্টা কর, আমার কাছে একটা পয়সাও নেই। তোকে আমি পয়সা কোথা থেকে দেব? কোথা থেকে দেবে তা আমি কি করে বলবো?
তোমার কাছে আমি টাকা চেয়েছি, তুমি আমায় টাকা দেবে। আচ্ছা, আমাকে 2 দিন সময় দে, তারপর তোকে টাকা দিচ্ছি। 2 দিন নয়, আমাকে তুমি কালকের মধ্যেই টাকা দেবে। তোমার কাছে যখন টাকা চাই, তুমি সব সময় বলো তোমার কাছে টাকা নেই। এভাবে চললে হয় নাকি? তোকে তো বুঝতে হবে, আমি তো আর কোনো কাজ বাজ করছি না। 2 ভিক্ষে করে যা পাই তা তো তোর পেছনেই খরচ করি। তাহলে কাজ বাজ করো, ভিক্ষে ছেড়ে দাও। ভিক্ষে করে আর কতদিন চলবে? সংসারটাও তো ঠিক মতো চালাতে পারছো না তুমি। এই ভিক্ষে করেই তো তোকে এত বড় করেছি, আজ তুই এই কথা বলছিস? বলবো না তো কি করব? আমাকে যদি ভালোভাবে নাই রাখতে পারো, তবে আমায় বড় করলে কেন? এটা কোন ধরনের কথা? তোর বাবা মা কেউ বেঁচে নেই, তোকে আমি মানুষ করেছি, আমি ছাড়া তোর আর কে আছে? এগুলো শুনতে আমার একদম ভালো লাগে না। সব সময় এ ধরনের কথা বলো না তো। আমাকে বড় করে একদম বড় একটা কাজ করে ফেলেছো তুমি। তোর কাছে এমনটা আশা করিনি আমি। আচ্ছা, আমাকে 2 দিন সময় দে। বললাম তো, 2 দিন কেন, আমি তোমায় আর সময় দিতে পারবো না। আমার কালকের মধ্যেই টাকাটা চাই। তুমি কালকে ভিক্ষা করে আনো বা ধার করে আনো, আমাকে টাকাটা তোমায় দিতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, মাথা গরম করিস না, আমি দেখছি কি করা যায়। যদি পারি তবে কালকেই তোকে টাকা দেব। আমি তো আর জানি না ভিক্ষে করে কাল কত টাকা পাবো। এইসব শুনতে আমার অসহ্য লাগে। কাল আমায় টাকাটা দিয়ে দিও। সব পরামর্শ নিয়ে এটাই সিদ্ধান্ত নিলাম যে আমরা এবার তরমুজ চাষ করব। আগাম তরমুজ চাষ, হা হা হা। কি বললে? ঠিক বুঝতে পারলাম না। আমিও প্রথমে বুঝিনি, পরে যখন সজল আমাকে সবটা বুঝিয়েছে তখন বুঝতে পেরেছি। তো আমাকেও বুঝিয়ে বলো। শোনো, শীতকাল আসতে এখনো অনেক দেরি, এখনো অনেকটা সময় আছে চাষবাস করার জন্য। কিন্তু আমি আর সজল সিদ্ধান্ত নিয়েছি শীতকালীন ফল এবার আগেই চাষ করব আমরা। এই গ্রীষ্মকাল থাকতেই আমরা চাষ শুরু করে দেব। তখন দেখা যাবে গ্রীষ্মকাল শেষ না হতে হতেই শীতকাল পড়ার সাথে সাথেই আমরা তরমুজ বাজারে বিক্রি করতে পারবো। সেই সময়টা কৃষকরা তরমুজ চাষ শুরু করবে, সেই সময়টায় আমরা তরমুজ বিক্রি করব। তাহলে দেখবে ভালো মুনাফা পাওয়া যাবে গো, কারণ আমাদের তরমুজের চাহিদা তখন বাজারে অনেক বেশি থাকবে। এটা তো খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু এটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব। এখন সব জায়গায় সব প্রযুক্তিতেই এভাবে চাষ করা যায়। আর তাছাড়া সজল শহরে পড়ালেখা করেছে, ও এসব বিষয়ে খুব ভালো বোঝে। সজল বলেছে ও সব ব্যবস্থা করে দেবে, ও নিজেও এবার এটা চাষ করবে গো। তাহলে তুমি তো সজলের সাথেই চাষ করতে পারো। সজল আর তুমি মিলে যদি ব্যবসাটা শুরু করো তাহলে তো খুব ভালো হয়। এটাও তুমি মন্দ বলনি। তাহলে আমি সজলের সাথে কথা বলে দেখব। সজল না হয় ওর জমিতে চাষ করবে, আমি না হয় আমার জমিতে চাষ করব, কিন্তু ব্যবসাটা একই সাথে চালাবো। হ্যাঁ, তাহলে তোমাদের দুজনের পরিশ্রম অনেক কম হবে এবং একসাথে অনেক লাভ হবে। তবে খেয়াল রেখো, এই পরিকল্পনা যেন নষ্ট না হয়ে যায়। ঠিকঠাকভাবে কাজ করতে হবে কিন্তু। তা তো করতেই হবে, তা নিয়ে তুমি চিন্তা করো না। আমি আর সজল মিলে সবটা সামলে নেব। সিধু, ও সিধু, ঘুমিয়ে পড়েছিস নাকি রে? কে, সজল নাকি? না রে না রে, ঘুমিয়ে পড়িনি। তুই এত রাতে আমার বাড়িতে? আয় আয় আয়, ভেতরে আয়। না রে, ভেতরে যাব না, তোর সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি। তাহলে বল, কি বলবি? চাষের বিষয়ে কিছু বলবি নাকি? হ্যাঁ রে, আমাকে কালকে সকালেই শহরে যেতে হবে। আমি ভাবছি কালকে শহরে গিয়েই তরমুজের বীজ কিনে আনবো। তোর কাছে পয়সা কড়ি থাকলে আমাকে দিতে পারিস। কালকেই যাবি? কিন্তু আমার হাতে তো এখন কোনো পয়সা নেই রে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। তুই কিন্তু প্রস্তুত থাকিস। কালকে কিন্তু আমি বীজ নিয়ে আসবো রে, তারপর দুজনে মিলে জমিতে চাষ শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে রে।
বাবু, সজল বাড়িতে আছে? না, সজল বাড়িতে নেই। সজল আজ সকালেই শহরে চলে গেছে। এত সকালে চলে গেল? হ্যাঁ, এত সকালেই চলে গেল। তা সজলকে খুঁজতে এসেছো কেন? কোনো প্রয়োজন নাকি? হ্যাঁ বাবু, একটু প্রয়োজন ছিল। আচ্ছা, সজল আসলেই না হয় আমি আসব। দাঁড়াও, যেও না, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি শুনতে পারলাম তুমিও নাকি এবার চাষবাস শুরু করে দিয়েছো। হ্যাঁ বাবু, আমি এবার কাজবাজ ছেড়ে চাষবাসের দিকে মন দিয়েছি গো। তাহলে বাবলুর কথা মিথ্যে হলো না। তুমি আমার ছেলেটার মাথা খেয়েছো। তুমি আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে চাষবাসের দিকে নিয়ে যাচ্ছ। বলি, তোমার চাষবাস করতে হবে না। তোমাকে আমি কিছু কাজ দিচ্ছি, তুমি সেগুলো করে দাও। বিনিময়ে তোমাকে আমি পয়সা দেব। তুমি আমার ছেলেটার পিছু ছেড়ে দাও। এ কি বলছেন বাবু? আমি আপনার ছেলের মাথা কেন গুলিয়ে দেব বলুন তো? আপনার ছেলে একজন শিক্ষিত মানুষ। আপনার ছেলে নিজের ভালো নিজেই বুঝতে পারে। তাছাড়া আমার কাজবাজের কোনো মানসিকতা নেই। আমি এবার ভেবেছি চাষ করব। আপনার ছেলের সাথে দেখা হওয়ার পর আপনার ছেলেও জানালো সেও নাকি চাষ করবে। তো আমিও ভাবলাম দুজনে মিলেই না হয় চাষ করি। তুমি কি ভেবেছো তোমার এসব কথা আমি বিশ্বাস করব? আমি খবর আগেই পেয়ে গেছি। বাবলু আমাকে সবটাই জানিয়েছে। আমি আবারও বলে রাখছি, তুমি আমার ছেলের পিছু ছেড়ে দাও, না হলে তোমাদের খবর আছে। এই গ্রাম থেকে আমি তোমাদের বের করে দেব। আপনি গ্রামের মোড়ল, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমাকে এই গ্রাম থেকে বের করতে আপনি পারেন না। আমি আমার জায়গায় বসবাস করছি, আপনার দয়ায় আমি বসবাস করছি না। আপনার ছেলেকে যদি আপনি চাষবাস না করাতে চান, তাহলে আপনার ছেলেকে আপনি বেঁধে রাখুন। আমি তো চাষবাস করবই, সেটা কেউ আমাকে আটকাতে পারবে না। কি হলো সিধু বাবা, এভাবে রেগে মেগে কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি বুড়িমা। তা তুমি কোথায় যাচ্ছ? আমি তো ভিক্ষে করতে বেরিয়েছি। এত সকাল সকাল ভিক্ষে করতে বেরিয়েছো? হ্যাঁ গো, নাতিটার টাকার বড্ড প্রয়োজন। এত সকাল সকাল না বেরুলে টাকা জোগাড় করতে পারবো না। পরে আমার নাতনিটা কষ্ট পেয়ে আমার সাথে চেঁচামেচি করবে। তোমার সাথে চেঁচামেচি করবে কেন? ও কি বোঝে না তুমি কত কষ্ট করে টাকা দিচ্ছ ওকে? আর এত টাকা দিয়ে ও কি করে? কি জানি বাপু, সারাদিন এই পাড়া ও পাড়া ঘুরে বেড়ায়। কি আর করব বলো, মা মরা একটা নাতনি তো আমার, ও ছাড়া তো আমার কেউ নেই। সেটা তুমি বুঝতে পারছো, কিন্তু ওকেও তো সেটা বুঝতে হবে। তুমি ছাড়া ওর কেউই নেই, তাই না? এখন কি করব বলো, ও যা আবদার করেছে তা তো আমায় পূরণ করতেই হবে। পূরণ করবে সেটা ঠিক আছে, কিন্তু এত বাড়াবাড়ি তো ঠিক না। তুমি একটা কাজ করতে পারো বুড়িমা। কি কাজ? এই ধরো, তুমি তোমার নাতনিকে টাকা দেওয়া বন্ধ করে দাও। তোমার নাতনি যাই বলুক না কেন, যাই করুক না কেন, ওর হাতে তুমি কোনো টাকা পয়সা দেবে না। তুমি পয়সা দিয়ে দিয়েই ওকে মাথায় চড়িয়ে ফেলেছো। তুমি যদি পয়সা দেওয়া বন্ধ করে দাও, তাহলেও বুঝতে পারবে, ঠিকই বুঝতে পারবে। কিন্তু তাহলে তো ও চেঁচামেচি করবে আমার ওপর। করুক চেঁচামেচি, করলে তুমিও ওকে ভালো করে শাসন করবে। তোমাকে তো আরো উল্টো শাসন করতে পারবে না, তাই না? বেশি বাড়াবাড়ি করলে তুমি বলবে তোমার নাতনিকে কাজ বাজ করে খেতে। কিন্তু আমার নাতনি কি কাজ করবে? শোনো বুড়িমা, আমি আর সজল মিলে কয়েকদিনের মধ্যেই বড় একটা ব্যবসার কথা ভাবছি। আমরা ভাবছি আগাম তরমুজ চাষ করব। সেখানে আমাদের কয়েকজন কাজের লোক প্রয়োজন। এখন তুমি যেহেতু গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াও, তুমি না হয় আমার সেখানেই কাজ করবে, আর তোমার নাতনিকেও কাজে নিয়ে আসবে। আমি কথা দিচ্ছি, তোমার ভিক্ষার থেকেও তোমাকে বেশি পারিশ্রমিক দেব আমি। এটা তো খুব ভালো কথা। এই গ্রামের কেউ আমায় কাজই দেয় না, তুমি যে আমায় কাজ দিচ্ছ এটাই অনেক। আমি অবশ্যই করব। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমায় সাহায্য করব। বাবা সিধু, আমি চলে এসেছি।
আমাকে কি করতে হবে তুমি সেইটা বলে দাও। ও বুড়িমা, আপনি এসেছেন? আসুন আসুন, আমি আপনাকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। আপনার নাতনিও এসেছে দেখছি। হ্যাঁ, আমার নাতনি এখন বুঝতে পেরেছে যে আমি ওকে কষ্ট করে বড় করেছি, তাই আমার নাতনিও আমার সাথে কাজ করতে রাজি হয়ে গেছে। সবই তোমার জন্য হয়েছে সিধু। আরে বুড়িমা, আমার জন্য কি হয়েছে? আপনার নাতনি সব করেছে। আপনার নাতনি যদি না বুঝতে পারতো, আমি কি আর কিছু করতে পারতাম নাকি? আসুন আসুন, আপনারা কাজে লেগে পড়ুন। সিধু, তুই বুড়িমাকে বলেছিলি আমাদের এখানে কাজ করতে? হ্যাঁ রে, আমাদের দুজন লোক কাজ করার জন্য তো লাগবেই। বুড়িমা সারাদিন অসুস্থ শরীর নিয়ে এদিক ওদিক ভিক্ষা করে বেড়ায়, তার থেকে 2-3 ঘন্টা আমার জমিতে কাজ করলেই তার হয়ে যাবে। ভালোই করেছিস তুই। আসুন বুড়িমা, আমরা আপনাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছি। দেখেছেন বাবু, আমি আপনাকে বলেছিলাম না, ওই সিধুই আপনার ছেলের মাথাটা খেয়েছে। আপনি এত করে বারণ করার পরেও ওই সিধু আপনার ছেলের পিছু ছাড়েনি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এই সিধুর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। ও বাবু, আপনি চলে এসেছেন। দেখুন, এগুলো হলো আমাদের জমি। কয়েকদিন পরেই আমরা তরমুজের ভালো ফলন পাবো। এখনই তো দেখতে পাচ্ছেন তরমুজ গাছ কিভাবে হয়ে উঠছে। আমি এখানে তোমাদের তরমুজ গাছ দেখতে আসিনি, আমি এখানে এসেছি আমার ছেলেকে নিয়ে যেতে। তোমাকে আমি বলেছিলাম না আমার ছেলের পিছু ছেড়ে দিতে? তুমি তাও আমার কোনো কথা শুনলে না। আমিও তো আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে আপনি বেঁধে রাখুন। আমি তো আপনার ছেলেকে জোর করছি না চাষ করার জন্য। বাবা, তুমি এখানে কি করতে এসেছো বলো তো? তোমার কি মনে হয় সিধু আমার মাথা খেয়েছে? তোমাকে তো আমি আগেই বলে দিয়েছি আমি চাষবাস করতে চাই। সিধু চাষবাস করবে, তাই দুজনে মিলে কাজ করছি আমরা। আর তাছাড়া পড়ালেখা করে কি গ্রামের চাষবাস করা যায় না নাকি? আমি চাই আমি এই গ্রামের একজন সফল চাষী হয়ে এই গ্রামের আরো কয়েকজনকে কাজের সুযোগ করে দেব। সেটা অন্তত তোমার মোড়লের কাজের থেকে বেশি সম্মানের হবে। তুই এতগুলো মানুষের সামনে আমায় অপমান করছিস? তোর নিজের বাবাকে তুই অপমান করছিস? এত অবনতি হয়েছে তোর? বাবা, আমি তোমাকে অপমান করতে চাইনি, বা এত সাহসও আমার নেই। আমি শুধু এতটুকুই বোঝাতে চাইছি যে আমাকে যেহেতু পড়ালেখা করিয়েছো, আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে দাও। আমি মানুষের ঘাড়ের ওপর উঠে তোমার মতো খেতে চাই না। আমি নিজের কাজ নিজেই করে নেব। দেখেছেন বাবু, কত বড় বড় কথা বলছে আপনার সামনে। আমাদের সামনে আপনাকে আবারও অপমান করছে। আপনি এর বিচার করুন। এই যে বাবলু, তোমার এখানে কি কাজ? না তুমি আমার বাবার কোনো সহায়ক? না এই জমিতে তোমার কোনো কাজ আছে? তাহলে তুমি এখানে কি করছো? তুমি আমার বাবার কান ভারী করছো, তাই না? শোনো, তোমাকে আমি বলে রাখি, যদি আমাকে মোড়ল হতেই হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। আর তুমি তো সেটাই চাইছো, আমি যেন চাষের কাজ ছেড়ে দিয়ে মোড়ল হই। কিন্তু মোড়ল হওয়ার পর আমি প্রথমেই তোমাকে কেলানি দেব বলে দিলাম। এটা কেমন কথা? আমি আবার কি করলাম? তুমি কিচ্ছু করনি। এখন তুমি এখান থেকে যাও, না হলে আমি আর সিধু মিলে তোমাকে উচিত শিক্ষা দেব। তোমার দেবাশিস বাবুও আমাকে থামাতে পারবে না। দেখো বাবা, আমি তোমার পেশাকে সম্মান করি, তুমিও আমার পেশাকে সম্মান করো। এটা তো গ্রাম, এই গ্রামের মানুষ তোমাকে ভালোবেসে মোড়ল বানিয়েছে। তাদের দুঃখ সুখ ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। এখন আমি একটা কাজের মাধ্যমে যদি তাদেরকে ভালো কাজ করার সুযোগ দিতে পারি, সেটা তো গ্রামের লোকদের জন্য ভালো। আমি তোমার গ্রামের মানুষদের জন্যই তো করছি। আমাকে আমার মতো কাজ করতে দাও তো। ঠিক আছে, তুই যেহেতু কোনো কথাই শুনলি না, তাহলে তুই তোর মতোই কাজ কর। তোর কাজ যেন সফল হয়, আমি এটাই প্রার্থনা করি। ভালো থাকিস বাবা। কি সিধু, বেগুন বিক্রি করছো বুঝি? বাহ, তোমার বেগুনগুলো তো দেখতে বেশ চমৎকার। চমৎকার হবে না কেন বাবু? আমি যে ভালো জাতের বেগুন লাগিয়েছি, দেখুন কত বড় বড় বেগুন ফলেছে এবার। তা তো দেখতেই পাচ্ছি, খেতে ভালো লাগবে তো।
অবশ্যই ভালো লাগবে বাবু, আপনি একবার খেয়ে দেখবেন, তারপর বারবার আমার কাছ থেকে বেগুন কিনতে আসবেন। আপনি দেখুন না একবার খেয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে 2 কেজির মতো দিয়ে দাও। তোমার বেগুনের ফলন এবার ভালোই হয়েছে বুঝি, তাই না? হ্যাঁ বাবু, এবার অনেক বেগুনের ফলন হয়েছে। এবার আমি আসলেই ব্যবসায় লাভ করেছি গো বাবু। লাভ তো করবেই। এবার বেগুনের যে চাহিদা, তুমি তো বেগুনের পাশাপাশি অন্য কোনো চাষবাস বা হাঁস মুরগি পালনও করতে পারো। এটা তো কখনো ভেবে দেখিনি বাবু, সবেমাত্র বেগুনের চাষ শুরু করেছি। ব্যবসা যদি ভালো যায় তাহলে সেগুলোর চেষ্টাও করে দেখব। বেশ, তাহলে ব্যবসা ভালো করে করার চেষ্টা করো। আর হ্যাঁ, বেগুন খেয়ে যদি আমি সত্যিই মজা পাই তাহলে কিন্তু আমি নিজে তোমার বাড়িতে গিয়ে বেগুন কিনে নিয়ে আসবো। আরে না বাবু, আপনাকে প্রতিদিন বেগুন দিতে পারলে সেটা তো আমার সৌভাগ্য। আপনি শুধু আমাকে একবার খবর দেবেন, আমি নিজ দায়িত্বে গিয়ে দিয়ে আসবো। বেশ, তাহলে এই নাও টাকা। আচ্ছা বাবু, আবার আসবেন কিন্তু। আরে দেবাশিস বাবু যে, আপনাকেই তো খুঁজছি। কোথায় গিয়েছিলেন? বাজারে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, একটু বাজারে গিয়েছিলাম। আপনি কষ্ট করে কেন বাজারে গেলেন? আমার সমস্ত সবজি হয়। আপনি তো প্রতি বছর আমার থেকেই সবজি নেন। আমি নিজে গিয়ে আপনাকে সবজি দিয়ে আসি, আর আপনি এখন কষ্ট করে বাজারে রোদে ঘুরে ঘুরে বাজার করছেন। শোনো দেবেন, এই যে আমি ঘুরে ঘুরে বাজার করলাম, গ্রামের মোড়ল হিসাবে বাজারের পরিস্থিতিটাও আমার দেখা হয়ে গেল, আর আমার একটু হাঁটাহাঁটিও হয়ে গেল। তাছাড়া বাজারে ঘুরে ঘুরে দেখে শুনে সবজি কেনার মজাই আলাদা। তাহলে কি আমি আর আপনাকে সবজি দিতে যাব না? আহা, যাবে না কেন? অবশ্যই যাবে। আমি আজকে বাজার করেছি, কালকে আবার তুমি নিজে গিয়ে নিয়ে আসবে, তাহলেই তো হলো। আচ্ছা বেশ, তা কি বাজার আনলেন দেখি? আর বলো না, গিয়েছিলাম বাজারে, দেখি শুধু চমৎকার চমৎকার ওর চাষের বেগুন নিয়ে বসে আছে। আমি দেখে লোভ সামলাতে পারলাম না, কিনে আনলাম 2 কেজির মতো। খেয়ে যদি মজা পাই তাহলে আবার নিয়ে নেব। আপনি সিঁদুর থেকে বেগুন কিনে এনেছেন? আমিও তো এবার বেগুনের চাষ করেছি। আপনাকে বেগুনের সবজি তো আমার দেওয়ার কথা, আপনি সিঁদুর থেকে এনেছেন কেন? আরে আজকে তো আমি তোমার থেকে নেইনি, আজকে আমি ঘুরে ঘুরে বাজার করেছি, তাই নিয়ে এসেছি। আর পছন্দও হয়েছে বেশ। ঠিক আছে, এনেছেন যখন তাহলে আর কি করবেন, আগামীকাল থেকে না হয় আমি আপনাকে দিয়ে আসবো। আরে না না, বরং তুমি অন্য সবজি দিয়ে যেও। আমি আজকে দেখি সিধুর বেগুনগুলো কেমন হয়েছে, যদি ভালো হয় তাহলে আমি ওর থেকেই কিনে আনবো। তুমি যদি পারো অন্য সবজিগুলো দিয়ে যেও, কেমন? ঠিক আছে, কি আর করার। কই গো গিন্নি, দেখে যাও দেখে যাও, আমি তো পাকা ব্যবসায়ী হয়ে গেলাম গো। আরে বাবা, একদিন ব্যবসা করেই নাকি পাকা ব্যবসায়ী হয়ে গেছে। তা পাকা ব্যবসায়ী কি করে হলে শুনি? কিভাবে আবার? দেখছো না, আমার সমস্ত বেগুন আজকে বিক্রি হয়ে গেছে। যা বাজারে নিয়েছো তা তো সব বিক্রি হয়ে গেছে, কিন্তু এখনো যে গাছে আছে সেগুলোর কি হবে? একদিনে যখন এত বিক্রি হয়েছে তাহলে প্রতিদিনই হবে, এ নিয়ে তুমি চিন্তা করো না। আর আমার জমির বেগুন যে একবার নেবে সে বারবার কিনতে চাইবে। তা কত লাভ হলো? লাভ হয়েছে ভালোই। আজকে দেবাশিস বাবু আমার থেকে বেগুনগুলো কিনে নিয়েছেন। কি বলছো? দেবাশিস বাবু তোমার দোকানে এসেছিল? আসবে না কেন, আমার বেগুনগুলো একদমই চমৎকার। দেবাশিস বাবু তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। তারপর 2 কেজির মতো কিনে নিয়ে গেল, আর বলে গেল যদি খেতে ভালো লাগে তাহলে আবার কিনতে আসবে।
তাও বেশ বেশ। দেবাশিস বাবু আরো কিছু কথা আমাকে বলেছে, বলতে পারো আমাকে নতুন পরিকল্পনা দিয়েছে। কি পরিকল্পনা দিয়েছে? দেবাশিস বাবু আমাকে বলল আরো চাষবাস বাড়াতে, অথবা হাঁস মুরগি পালন করতে। কিন্তু আমার তো জমি নেই, আমি আর চাষবাস বাড়াবো কিভাবে? সেটাও তো কথা। তুমি যদি চাষবাস না করতে পারো তাহলে তো তুমি হাঁস মুরগি পালন করেই শুরু করতে পারো। আর আমি তো বাড়িতে আছি, আমি না হয় দেখাশোনা করব। তাহলে তুমি ভরসা দিচ্ছ আমি তাহলে শুরু করতে পারি? অবশ্যই পারো। তার আগেই বেগুনগুলো সব বিক্রি করে সেই টাকা দিয়ে হাঁস মুরগি কিনতে হবে। তারপর তো লালন পালন শুরু করতে হবে, তাই না? বেশ, তাহলে কালকে থেকে বেশি বেশি করে বেগুন তুলে নিয়ে বিক্রি করে আনবো। তারপর আমাদের নতুন ব্যবসা শুরু করব গো। ঠিক আছে। কি সিধু, ভালোই তো ব্যবসা করছো দেখছি। হ্যাঁ, বলতে পারো ভালোই ব্যবসা হচ্ছে। বেগুনের চাষ করে এবার বেশ ভালোই লাভ হলো। তোমার অবস্থা কি? তুমি আজকে সবজি বিক্রি করনি? আমি কি আর তোমার মতো রোদে পুড়ে বসে বসে বাজারে সবজি বিক্রি করি নাকি? আমার হচ্ছে আরামের কাজ। আমি শুধু সবজি চাষ করব আর সবজি তুলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসব। সবাই তো আমার কাছ থেকে নেয়। তা তো ভালো, তোমার তো অনেক পদের সবজি আছে। আমার আর অনেক পদের সবজি নেই। আমি শুধু কয়েকটা বেগুনের চাষ করেছিলাম। ভাবছি সামনে আরো কিছু চাষ করার ব্যবস্থা করব। আরো কিছু চাষ করার চেষ্টা করবে? তা কি চাষ করবে শুনি? এই ধরো বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি। আর যদি সেটা না হয় তাহলে হাঁস মুরগি পালন শুরু করে দেব। শোনো সিধু, অতি লাভের আশায় সমস্ত ব্যবসা শেষ করো না। পরে দেখবে তোমার একুল উকুল ধুকুলি চলে গেছে। তুমি যেই টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করবে, ব্যবসায় যদি লস হয় তাহলে কিন্তু সব টাকা তোমার জলে যাবে। এটা মনে রেখো কিন্তু। ব্যবসায় তো লাভ লোকসান থাকবেই। একবার যদি লোকসান হয় পরের বার লাভ হবে, সেই ভেবে তো আর বসে থাকলে চলবে না। ব্যবসা তো চালিয়েই যেতে হবে। এটাই তো ব্যবসার নিয়ম, তাই না? করো তাহলে তোমার যা মন চায়। আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম, কিন্তু ভালোটা না শুনলে কার কি করার আছে? পরে আবার দেখো যেন কাঁদতে হয় না। আমি তো বুঝি আমাকে দমানোর চেষ্টা করছো তুমি। তোমার চালাকি কি আমি ধরতে পারি না? তবে শুনে রাখো, আমি যেহেতু পরিকল্পনা করেছি, সে পরিকল্পনা বাস্তবায়ন আমি করেই ছাড়ব, যেভাবেই হোক না কেন। দেখো গিন্নি, তোমার কথা মতো বেগুনগুলো বিক্রি করে সব টাকা দিয়ে হাঁস মুরগি কিনে নিয়ে এসেছি। এতটুকুই পারলাম। টাকা বেশি থাকলে হয়তো আরো বেশ কিছু হাঁস মুরগি কিনে আনতে পারতাম। আরে, ও নিয়ে তুমি চিন্তা করো না। আজকে যে কয়টা পেরেছো এনেছো, পরবর্তীতে আবার আনবে, সমস্যা কি? একসাথে আনতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তুমি ওগুলো নামিয়ে রাখো। তুমি একটা কাজ করো, হাঁস মুরগিগুলো বেঁধে রাখো, না হলে কোথাও না কোথাও চলে যাবে, তারপর আর খুঁজে পাবে না। হাঁস মুরগিগুলো এভাবে বেঁধে রাখা যায় না। হাঁস মুরগিগুলো লালন পালন করার জন্য একটা আলাদা জায়গার ব্যবস্থা করতে হবে, কিন্তু আমাদের উঠোনে তো কোনো জায়গাই নেই। যেটুকু আছে সেখানেই না হয় কোনো একটা ব্যবস্থা করে নেব। তা না হয় করলাম, কিন্তু হাঁস মুরগি পালনের জন্য কি বানানো যায়? এমন কিছু বানাতে হবে যাতে হাঁস মুরগি দিনে রাতে সব সময় থাকতে পারে। আমি চিন্তা করছি একটা বড়সড় গোলা বানালে কেমন হয়। যদি গোলা বানাই, সেখানে হাঁস মুরগি যতই হোক না কেন অনায়াসে থাকতে পারবে। বুদ্ধিটা তুমি মন তো দাওনি। আলাদা ঘরের থেকে একটা বড় সড়ো গোলা তৈরি করেই ভালো। তাহলে তুমি এক কাজ করো, গোলা তৈরি করার ব্যবস্থা শুরু করে দাও। আচ্ছা, তাহলে তুমি এখন এই হাঁস মুরগিগুলোকে আপাতত বেঁধে রাখো, আমি দেখছি কি করা যায়।
আমাদের গোলাটা বেশ বড়সড়ই হয়েছে। এখানে অনেক হাঁস মুরগি পালন করা যাবে। সবই তো হলোই, কিন্তু এখন হলো বাকি কথা। আমরা গোলার চারপাশে বেড়াগুলো ঠিকভাবে দিয়েছি, কিন্তু গোলার ওপরের দিকটায় কিছুই করতে পারিনি। হ্যাঁ গো, সেটাই তো ভাবছি। যা টাকা ছিল তা তো গোলার বেড়া বানাতেই খরচ হয়ে গেছে। এখন হাতে এক পয়সাও নেই, আর বেগুনগুলোও তো সব শেষ হয়ে গেছে। বেগুনগুলো বিক্রি করে হলেও চালার কাজটা করা যেত, আর এখন তো তারও উপায় নেই। তাহলে কি গোলা এমনই থাকবে আপাতত? হ্যাঁ গো, হাঁস মুরগি এখানে সবসময় থাকবে। রোদ বৃষ্টি ঝড় কত সমস্যাই তো আছে, এমন ভাবে রাখলে তো চলবে না। তুমি কিছু একটার ব্যবস্থা করো। আচ্ছা, আমি তাহলে দেখি কোনো জায়গা থেকে ধার করে আনা যায় কিনা। ধার এনে গোলা তৈরি করব, তারপর পরবর্তীতে তাকে টাকা ফিরিয়ে দেব। আচ্ছা, তুমি তাহলে তাই করো। তুমি একটা কাজ করতে পারো, দেবাশিস বাবুর থেকে টাকা ধার করতে পারো। উনি যেহেতু তোমায় পরিকল্পনা দিয়েছেন, তিনি নিশ্চয়ই তোমায় সাহায্য করতে পারেন। আচ্ছা বেশ, আমি দেবাশিস বাবুর সাথে কথা বলতে যাচ্ছি, তুমি এদিকটা সামলে নাও। কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছি একটু দেবাশিস বাবুর বাড়িতে। কেন, সবজি দিয়ে আসতে যাচ্ছ বুঝি? আরে না, আমার সবজি তো সব শেষ হয়ে গেছে। আমি যাচ্ছি দেবাশিস বাবুর কাছে একটা সাহায্য চাইতে। তোমাকে বলেছিলাম না আমি নতুন একটা ব্যবসা শুরু করব। সবজি বিক্রি করে আমি সেই হাঁস মুরগির ব্যবসাটা শুরু করতে যাচ্ছি। হাঁস মুরগি কেনা হয়ে গেছে, এখন গোলার কাজ সম্পূর্ণ করা বাকি আছে। তাতেই কিছু আর্থিক সংকট পড়ে গেছে। আমি সেই সাহায্যের জন্যই দেবাশিস বাবুর কাছে যাচ্ছি। তা ভালো ব্যবসা শুরু করে দিয়েছো তুমি। এখন যে কোনো ভাবে গোলাটাও বানানো ঠিক হয়ে যাবে। দেখো দেবাশিস বাবু তোমাকে টাকা ধার দেয় কিনা। টাকা ধার দিলে তুমি একটা কাজ করো, গোলার ওপরের দিকটায় খড় দিয়ে বিছিয়ে চালা করে দাও, তাহলে বোধহয় ভালো হবে, যেহেতু হাঁস মুরগির ঘর। আচ্ছা, দেখছি কি করা যায়। চালা দিতে হলে তো খড়ের প্রয়োজন আছেই। তা তোমার তো মনে হয় খড় আছে, তাই না? তুমি কত করে বিক্রি করতে পারবে বলো তো আমাকে, একটা হিসাব দাও। হ্যাঁ, আমার খড় আছে, কিন্তু আমার খড় তো আর যেই সেই খড় না। আমার ফসল হচ্ছে উন্নত মানের ফসল, আমার খড়ও তেমন। আমি আমার খড় ভালো দামে বিক্রি করে থাকি। গ্রামের সবাই তো আমার থেকেই নেয়। গ্রামের সবাই তোমার থেকে নেয় বলেই তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। তা কত করে দিতে পারবে শুনি? তুমি আগে টাকা ধার নিয়ে এসো, তারপর দেখি তোমার সেই টাকায় কতটুক খড় আমি তোমাকে দিতে পারি। তোমাকে মনে হয় বেশি খড় দিতে পারবো না, কারণ বুঝতেই তো পারছো আমার খড়ের দাম অনেক। ঠিক আছে, আমি আগে দেবাশিস বাবুর কাছে যাই, তারপর তার থেকে টাকা এনে দেখি কত টাকা দিল, তারপর তোমার সাথে যোগাযোগ করব। আচ্ছা বেশ। শখ দেখে আর বাঁচি না, একটার পর একটা ব্যবসা করেই চলছে, একটুকুতেও থামছে না। আবার সেই ব্যবসার জন্য আমার থেকেই খড় কিনতে চাচ্ছে। আমি তো তোকে খড় কোনোভাবেই দেব না। যদি দিও তাহলে তোকে সর্বশান্ত করে তবেই ছাড়বো। তোর ভালো আমার কোনোদিন সহ্য হবে না রে। আমি তোকে ভালো হতেই দেব না। বাবু, প্রণাম নেবেন। কেমন আছেন আপনি? আরে সিধু যে, আসো আসো। তা কি খবর তোমার? বাবু, আপনার কাছে একটা সাহায্যের দরকার ছিল। সাহায্যের প্রয়োজনে এসেছি আপনার কাছে। যদি আপনি আমাকে সাহায্য করতেন তাহলে বেশ ভালো হতো। তা কি সাহায্য চাইতে এসেছো? কি সাহায্য লাগবে তোমার? বলো বলো। বাবু, আপনি সেদিন বাজারে আমাকে পরিকল্পনা দিয়েছিলেন হাঁস মুরগি পালন করার। আমি সেই পরিকল্পনা অনুযায়ী হাঁস মুরগি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। একটা ব্যবসা নিয়ে আর কতদিন থাকবো, তাই শুরু করে দিয়েছি। এখন আমার যে একটু আর্থিক সংকট পড়ে গেছে, আপনাকে যে একটু সাহায্য করতেই হবে বাবু। হাঁস মুরগি কেনার জন্য টাকা চাইছো নাকি? না বাবু, হাঁস মুরগি মোটামুটি আমি কিনে ফেলেছি। এখন চাইছি
হাঁস মুরগির থাকার জন্য একটা গোলা তৈরি করতে। এখন গোলার চারপাশটা আমি কোনোভাবে তৈরি করে নিয়েছি। ওপরের চালার দিকটা এখনো হয়নি। আমার হাতে এখন কোনো পয়সা নেই যে আমি চালার জন্য খড় কিনতে পারবো। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি চালার জন্য খড় কিনতে পারি। তোমার সিদ্ধান্ত আমার ভালো লেগেছে, কিন্তু দেখো, আমি টাকা ধার দিতে পারবো না। আমি কাউকে টাকা ধার দেই না, এটা তুমি ভালোভাবেই জানো। আমি টাকা সুদে দেই। যদি তুমি আমাকে ভালো পরিমাণের সুদ দিতে পারো তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। বাবু, আমার ওপরে কি একটুও দয়া করা যায় না? যদি সুদটা না নিয়ে আমাকে একটু ধার দিতেন, আমি কয়েকদিনের মধ্যেই ফেরত দেব। আমি অন্তত টাকা নিয়ে কারো সাথে ভালো মানুষই করি না। টাকার বদলে আমার টাকা চাই, আর সেটা বেশি পরিমাণেই চাই। যদি তুমি বেশি পরিমাণে সুদ দিতে রাজি হও তাহলে আমি তোমাকে টাকা দিতে রাজি আছি। বাবু, আপনার কথা অনুযায়ী যদি আমি আপনাকে সুদ দিতে যাই তাহলে আমার যে ব্যবসার আর কোনো লাভই থাকবে না। পরে লাভের টাকাটাই আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে তো আমার বড্ড লোকসান হয়ে যাবে, পরিশ্রমই তো সব বৃথা যাবে। সেটা তো আমার দেখার বিষয় না সিধু। তোমার ব্যবসা তোমার ব্যাপার, আমার তো কিছুই না। আমি তো তোমাকে শুধু টাকা দেব, আর যদি বেশি হারে সুদ না দিতে পারো তাহলে এখন চলে যাও। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারছি না, যাও তো। কি হলো তোমার? মন খারাপ করে এসেছো কেন? দেবাশিস বাবু কি তোমায় টাকা দেয়নি? না গো, সবাই শুধু টাকা চায়। প্রথমেই দেখা হলো দেবেনের সাথে। দেবেন বলল ওর থেকে খড় কিনতে হলে নাকি বেশি পরিমাণে দাম দিতে হবে। আমি তাও একবার ভেবে দেখলাম যে দেবাশিস বাবুর থেকে টাকা এনে সেই টাকায় খড়টা কিনে নিয়ে আসবো। কিন্তু পরবর্তীতে আমি দেবাশিস বাবুর কাছে যাওয়ার পর দেবাশিস বাবু আমাকে ধার দিতে রাজি হলো না। তিনি অতিরিক্ত পরিমাণের সুদ চাইল। এখন তুমিই বলো, আমি যদি তাকে সুদ দিয়ে দেই তাহলে আমার লাভ থাকবে কোথায়? তাহলে শেষমেশ তোমাকে টাকা দেয়নি এবং তুমি কিছু জোগাড় করেও আনতে পারোনি, তাই না? বলতে পারো সেটাই। আচ্ছা, তোরা কি নিয়ে কথা বলছিস আমায় একটু বল তো। তোমায় আর বলে কি লাভ বুড়িমা? দেখতেই তো পাচ্ছ আমাদের অবস্থা। আমরা ভেবেছিলাম নতুন একটা ব্যবসা শুরু করব। হাঁস মুরগিও কিনে এনেছি। ভাবলাম হাঁস মুরগি থাকার জন্য একটা গোলা তৈরি করব। এখন গোলার চারপাশটা ঠিকঠাক ভাবে সাজিয়েছি, কিন্তু সালাটা আর কিছুতেই সম্পূর্ণ করতে পারছি না। আমাদের হাতে টাকা পয়সাও নেই সে তা দিয়ে ঘর কিনে তারপর সালার ব্যবস্থা করব। ও এই কথা, এটা তো বাজে একটা পরিস্থিতিতে ফেসে গেলি। আমার কাছে একটা বুদ্ধি আছে, তোরা চাইলে সেটা চেষ্টা করে দেখতে পারিস। কি বুদ্ধি বুড়িমা? বলো আমাদের, আমরা চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। তোরা তো কদিন আগেই ভালো জাতের বেগুন গাছ লাগিয়েছিলি, ফলন তো ভালোই হয়েছিল। বেগুন গাছগুলো কি তুলে ফেলেছিস? না বুড়িমা, এখনো ফেলে দিইনি। দু একটা ফুল টুল আসছে, তাই ভাবলাম রেখে দিই। দু একটা বেগুন হলেও তো রান্না করে খেতে পারবো। শোন, ওই গাছের বড় বড় পাতাগুলো দিয়ে তোরা অনায়াসে গোলার চালা বানাতে পারিস, কিন্তু এতে খড়েরও প্রয়োজন হবে না। কি বলছো কি বুড়িমা? এটা কি আদৌ সম্ভব? ওইটুকু পাতা দিয়ে কিভাবে এত বড় খড়ের চালা বানাবো? পারবি না কেন? একটু একটু করেই হয়। খড় দিয়ে যদি হয় তাহলে বেগুনের পাতা দিয়ে কেন হবে না? তোরা একবার চেষ্টা করেই দেখ না। যদি না হয় তারপর অন্য ব্যবস্থা করা যাবে। ঠিক আছে বুড়িমা, তোমার কথা মতো আমরা চেষ্টা করে দেখছি। সিধুরে, ওই দিকটায় কর, ওই দিকটা ফাঁকা রয়ে গেছে তো। করছি বুড়িমা, একটা ফাঁকাও রাখবো না, সম্পূর্ণ ফাঁকাই ঢেকে দেব। দেখলি, আমি বলেছিলাম না, বেগুনের পাতা দিয়ে অনায়াসে তোরা চালা বানাতে পারবি। ভাগ্যিস তুমি বলেছিলে বুড়িমা, আমাদের মাথায় তো এমন পরিকল্পনা আসেনি। আরে, আমার মাথায় বুদ্ধি আছে বলেই তো বুড়ি হয়েছি। বুড়ো হয়েছি কি আর বাতাসে? কি যে বলো না তুমি বুড়িমা,
তবে সালার কাজ কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। ঘরের থেকেও ভালো কাজ হচ্ছে, আর কষ্টটাও কম হচ্ছে আমাদের। কিন্তু এই সালাটা কতদিন থাকবে আর? যতদিনই থাকুক ততদিনের জন্যই তো ভালো। ততদিনে তোরা হাঁস মুরগি পালন করে কিছু বিক্রি করে সেই টাকা দিয়ে খড় কিনতে পারবি। কিন্তু খবরদার দেবেনের থেকে কিনিস না। গ্রামে আরো অনেক চাষি আছে যাদের কাছে ভালো খড় পাবি, অল্প টাকায় ভালো খড় কিনতে পারবি। ঠিক আছে বুড়িমা, তাহলে তাই করব। যতদিন এই চালা থাকবে থাকুক, ততদিনে আমি হাঁস মুরগি পালন করে সে হাঁস মুরগি বিক্রি করে যা আয় হবে সেটা দিয়ে নতুন চালার ব্যবস্থা করব। আজকে আমাদের বেগুন গাছগুলো ছিল বলে সালার ব্যবস্থাটাও হয়ে গেল। দেখলি তো, কোনো কিছুই ফেলনা নয়। বেগুন গাছগুলো যদি ফেলে দিতাম তাহলে তো আজকে সালার কাজটাই করতে পারতাম না। যাক, অবশেষে আমাদের চালার কাজ সম্পূর্ণ হলো। আমাদের গোলাটা দেখতেও বেশ সুন্দর এবং আলাদা লাগছে। বুড়িমা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি আসলে বুঝতেই পারছি না। তুমি না থাকলে এই গোলাটা কোনোভাবেই সম্পূর্ণ হতো না। আরে ধন্যবাদ দেবার কি আছে, আমি তো তোদের গুরুজন। গুরুজন হিসেবে আমি তোদের সাহায্য করতেই পারি। এই সাহায্যের প্রতিদান হিসেবে আমাদের যখন আরো হাঁস মুরগি হবে তখন তোমাকে আমি এক জোড়া হাঁস মুরগি দিয়ে দেব, তুমি নিজেই তখন পালবে। আরে বোকা ছেলে, তোদের ব্যবসা সফল হলেই আমার শান্তি। আমার এসবের দিকে আর কোনো আগ্রহ নেই। এখন বুড়ো হয়েছি তো, কদিন পর মরে যাব। এখন হাঁস মুরগি পালন করে ভালোভাবে ব্যবসা করে ওই দেবেন এবং দেবাশিস বাবুকে দেখিয়ে দিবি। অবশ্যই বুড়িমা, তোমাকে অনেক 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 ধন্যবাদ।